নমস্কার, বেঙ্গালি এরিয়া স্টেশনে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প আশ্রয়। রচনা অমিত গোস্বামী। কণ্ঠ অভিনয়ে সুপম রায় ও পারভিন হাসান। সঙ্গীত দুর্বাদল বিশ্বাস। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এটুকুই আশা রাখছি। অদ্ভুত বিপন্নতার মধ্যে দিয়ে দিন কাটছে পৃথিবী। সারা বিশ্ব আজ গৃহে স্বেচ্ছাবন্দী। ভয়ানক ভাইরাসে ভীত প্রত্যেকেই। মুহুর্মুহু খবর আসছে অনলাইনে কতজন এই ভাইরাসে আক্রান্ত, কতজন পরপারে। মোবাইল স্ক্রিনে চোখ রেখে সংখ্যাটা দেখে নিল রিক। ভোর হচ্ছে, ঘুম ভাঙছে কলকাতার। দুধ আর পাউরুটি দিয়ে যাবে একটু বাদে, ডিমের স্টক আছে, মাসখানেক চালানোর মতো ভাতের চাল, মেশানোর ডাল, নুন মশলা আর 2-4 দিনের সবজি আছে। আপাতত ঝামেলা নেই। রিক এই অ্যাপার্টমেন্টে একাই থাকে। তথ্য প্রযুক্তি কর্মী, বাবা মা ঘাটশিলায়। বারে বারে ফোনে বলেছেন চলে আসতে। স্বাস্থ্যকর জায়গা, ভাইরাসের উৎপাত নেই, প্রাণ থাকলে ভবিষ্যতে চাকরি করা যাবে। কিন্তু রিক পারেনি। সংস্থার দায়িত্বপূর্ণ পদে থেকে পালিয়ে যাওয়া ওর চরিত্রে নেই। কাজেই আপাতত ওয়ার্ক ফ্রম হোম। এপাশ ওপাশ করে উঠে পড়ল সে। কফি বানিয়ে ব্যালকনিতে বসবে। কাজের মাসি নেই, কাগজ নেই। আপাতত এদের আসতে না বলে দিয়েছে। অফিসের তারাও নেই। তবু আজকাল কাক ভরে ঘুম ভেঙে যাচ্ছে। বিছানা ছাড়তেই কলিং বেলটা বেজে উঠল। এত সকালে কে? রিক দরজার দিকে এগোলো। টুপুর। সে কি, তুই এত ভোরে? আমাকে একটু থাকতে দিবি? আমাকে তাড়িয়ে দিয়েছে। কে তোকে তাড়ালো? কেন তাড়ালো? আচ্ছা, ভেতরে আয় আগে। বিরাট গাবদা সুটকেস কোনো ক্রমে টেনে ভেতরে নিয়ে এলো টুপুর। তারপরে ধপ করে বসে পড়ল সোফায়। বোঝা গেল অনেক ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। ক্লান্ত মুখ, ঘুমোয়নি হয়তো সারা রাত। রিক বলল, তুই একটু ফ্রেশ হয়ে নে, আমি কফি করছি। তারপরে তোর পুরো কাহিনী শুনবো। এই যে বাথরুম। টুপুর উত্তর দিল। না না, আগে শুনে নে, তারপর ডিসাইড কর আমাকে থাকতে দিবি কিনা। রিক বলল, এই কদিনে করোনা নিয়ে যা জ্ঞান হয়েছে তাতে মনে হয় না 5 মিনিট বাদে শুনলে আমার মাথায় কোনো আকাশ ভেঙে পড়বে। তোর জট্টন নেই তো? টুপুর দুদিকে মাথা নেড়ে না বলল। রিক বলল, তাহলে বাথরুমে যা, ফ্রেশ হ, আর জামা কাপড় বিনস ব্যাগে রেখে আমার পাজামা পাঞ্জাবি পরে নে। পাজামা পাঞ্জাবি বের করে রেখেছি। 2 কাপ কফি ও কিছু কুকিজ নিয়ে ব্যালকনিতে আসতেই রিক দেখল টুপুর স্নান সেরে ব্যালকনিতে এসে মোড়ায় বসে আকাশ দেখছে। মুখোমুখি বসে কফি এগিয়ে দিয়ে বলল, নে, এবার কফি খেতে খেতে বল তোর স্টোরি। কি হয়েছে? রিক, তুই তো জানিস যে আমি ইংল্যান্ডে চলে গিয়েছিলাম মাস 6 আগে। জানি। ভাবছিলাম তুই এসে গেছিস কিনা, নাকি ওখানেই সেটেল হতে চলেছিস। না, ওখানকার অবস্থা খারাপ হতেই আমায় তল্পিতল্পা গোটাতে হলো। আসলে ব্রিটিশরা প্রথমে বিশ্বাস করতে শুরু করেছিল যে কালো গায়ের রঙের মানুষটা করোনা ভাইরাস ছড়াচ্ছে। ওদের ব্যবহার পাল্টে গেল। আমার নিজেকে মনে হলো আনসেফ। তাই আমাকে রাতারাতি লন্ডন ছাড়তে হলো। তারপরে? 20 দিন আগে আমি নামলাম মুম্বাইয়ে। কোনো মতে টিকিট জোগাড় করে এসেছি। বিরাট কিছু পয়সাও নেই। মুম্বাইয়ে এসেই ঝামেলা। সরকার বলল যে কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোথায়? মুম্বাইয়েই? হ্যাঁ, ওরা একটা গেস্ট হাউসকে কোয়ারেন্টাইন সেন্টার বানিয়েছে। আমায় নিয়ে গেল সেখানে। বলল, এখানে আপাতত থাকো। তুই কাউকে ফোন করিসনি? প্রতীককে? মোবাইল ছিল না? প্রতীককে প্রথমেই ফোন করেছিলাম, কিন্তু ও বলল কলকাতার অবস্থা খুব খারাপ, ও আসতে পারবে না। সুযোগও নেই। আমি যেন সবার সাথে 14 দিন ওখানে থাকি। ঠিকই বলেছিল। যাবে কিভাবে? হ্যাঁ, আমি ভাবলাম ঠিকই আছে, দেখা যাক। তবে তখনও পুরো লকডাউন শুরু হয়নি। আমি সেই গেস্ট হাউসে থাকলাম। কিন্তু মুশকিল হলো অন্য জায়গায়। আমাদের লালারস পরীক্ষা হলো। হায়দ্রাবাদ থেকে রিপোর্ট এলো আমরা 3 জন পজিটিভ। ও গড! তারপরে? আমাদের তোলা হলো নানাবতী হাসপাতালে, আইসোলেশন ওয়ার্ডে। পুরোপুরি অচ্ছুত। স্বাভাবিক। আমি খুব একটা ভয় পাইনি। আমার উপসর্গ তেমন ছিল না, সর্দি কাশিও নয়। আমি প্রতীককে জানিয়েছিলাম। তখনও ফ্লাইট চলছিল। আশা করেছিলাম যে ও অন্তত যাবে। না, ও গেল না। ভয় পেয়েছিল হয়তো, অথবা বাবা মায়ের চাপ। আসলে ও একটু তো ভীতু প্রকৃতির চিরকালই। তবে তোর গল্পটার আন্দাজ এবারে পাচ্ছি। রিকভারির স্টোরিটা বল।
দেখ, আমার তো বাবা মা নেই, আত্মীয় স্বজনও নেই। মুম্বাইয়ে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে থাকার সময় নিজেকে একা, উপেক্ষিত ও মানুষ বর্জিত মনে হতো। হতাশ লাগতো। তবে সব অপেক্ষার শেষ তো আছে। 15 দিনের মাথায় আবার লালারস পরীক্ষা করা হলো। আমরা 3 জনেই রোগমুক্ত। বাকি 2 জনের বাড়ির লোকের সে কি আনন্দ, হইচই। কিন্তু আমি একা হাসপাতাল ছাড়লাম। তারপরে সোজা এয়ারপোর্ট, প্রতীকের বাড়ি, এবং ওরা তোকে থাকতে দিতে চাইলো না। এই তো বাকি গল্পটা। সব গল্প কি এত সোজা পথে এগোই ডেরেক? আমি হাসপাতাল থেকে এয়ারপোর্টে এসেছিলাম ঠিকই, স্পেশাল ফ্লাইট। প্রতীককে জানালাম এয়ারপোর্টের কাছেই বাড়ি। ভেবেছিলাম আসবে না, কেউ নেই এয়ারপোর্টে। তারপরে তারপর কলকাতায় এসে নিজের ফ্ল্যাটে না গিয়ে সোজা ওদের বাড়ি গেলাম। আসলে আমি মানুষের, পরিচিতদের, নিজের লোকদের সান্নিধ্য চাইছিলাম ভীষণভাবে। সেটাই তো স্বাভাবিক। 15 দিন বন্দি থাকার পরে। কিন্তু অদ্ভুত ব্যাপার কি হলো জানিস? ওদের বাড়িতে ওরা আমাকে প্রায় বন্দি করে ফেললো। মানে আবার কোয়ারেন্টাইন। মানে বন্দি করলো কি কারণে? আমাকে প্রথমে কিছু বুঝতে দেয়নি। কিছুক্ষণের মধ্যে সব কিছু আমার স্বাভাবিক মনে হলো না। আমি প্রতীককে সরাসরি জিজ্ঞাসা করলাম। সে বলল যে মা গুনিন ডাকতে গেছে। হোয়াট? গুনিন? প্রতীকের মা? ভদ্রমহিলা কলেজে বিজ্ঞান পড়ান না? হ্যাঁ, ওর বাবাও পড়াতেন। তিনি দেখলাম কোনো প্রতিবাদে নেই। আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। তিনি বললেন সব কিছুই প্রতীকের আর তোমার ভালোর জন্যে। আমি বিস্ময়ে বোবা হয়ে গেলাম। তারপরে তুই কি করলি? প্রতীকের মা গুনিন সাথে করে ফিরলেন। গুনিন নাকি ঝাড়ফুঁক করে আমার শরীরে লাগা বদহাওয়া তাড়িয়ে দেবেন। তারপর আমি ওদের ছুতে পারবো, সব ঘরে যেতে পারবো। কি করলি? আমি দেখলাম যে গুনিন সব সাজাচ্ছে, সিনেমায় যেমন সাজায়, দেখিসনি? আমাকে বলে যে শেষে নাকি গোমূত্র খেয়ে সব দোষ কাটাতে হবে। ততক্ষণে আমি কি করব ঠিক করে নিয়েছি। কি করলি? আমার ফ্ল্যাট যে সোসাইটিতে, সেখানে একজন প্যাথোলজিস্ট থাকেন। আমি তাকে কাকু বলি, বাবার বন্ধু। তাকে ফোনে সব বললাম। তারপর বললাম দ্রুত চলে আসতে। তিনি এলেন। তখন আমি প্রতীকের মাকে বললাম যে আপনি আমাদের ভবিষ্যতের কথা ভেবে গুনিন এনেছেন। আমি তার কথা মতো সব কিছু করব, কিন্তু একটা শর্ত আছে। সবার আগে আপনার ছেলের ব্লাড টেস্ট ও ইম্পোটেন্সি টেস্ট এই ডাক্তারবাবুর কাছে করাতে হবে, কারণ বিয়ের যোগ্যতা হিসাবে এই টেস্ট করানো সভ্য দেশের নিয়ম। আমি তো প্রতীকের সাথে প্রেম করিনি। তারপরে ভদ্রমহিলার রিয়াকশন কি হলো? কি আশা করিস? ভদ্রমহিলা তেলে বেগুনে চটে গেলেন। বললেন ব্লাড টেস্ট না হয় বুঝলাম, ইম্পোটেন্সি টেস্ট কিসের? আমি বললাম যে আপনার ছেলের সাথে আমার বাবা আমাদের বিয়ের ব্যাপার ঠিক করে ওপরে চলে গেছেন 3 বছরের বেশি। আপনার ছেলে আজ অবধি আমাকে একটা চুমু খেয়েছে? আপনার যদি আজ মনে হয় আমার করোনা অ্যাটাক একটা বদহাওয়া, তাহলে আমার আপনার ছেলের পোটেন্সি নিয়ে আমার যে সন্দেহ আছে তার নিরসন আজ করব না কেন? তুই তো বিপ্লব করেছিস। তারপরে কি হলো? কি আর হবে, তুমুল গালাগাল দিলেন, ডাইনি ডাইনি বললেন। আমি সেই প্যাথোলজিস্ট আঙ্কেলের গাড়িতে চলে গেলাম নিজের ফ্ল্যাটে। তারপর আর কি, সারা রাত ঘুমোতে পারলাম না। বুঝলাম যে ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট কথাটা ভীষণ রকমের সত্যি। কিন্তু তাতে তো অ্যাটলিস্ট কিছুটা ভালোবাসা থাকবে। আরও অদ্ভুত কি মনে হলো জানিস? কি মনে হলো? সেই প্যাথোলজিস্ট আঙ্কেল, যে বাবার অত বন্ধু ছিলেন, তিনি বললেন যে আমার সোসাইটিতে না থাকাই ভালো। তাতে নাকি সোসাইটির শান্তি বিঘ্নিত হতে পারে। কে কখন কোথা থেকে কী ঝামেলা পাকায়। যদি কেউ জানতে পারে আমার একবার টেস্ট পজিটিভ বেরিয়েছে, তিনি বিদ্ধ হয়েছেন। তিনি এই হ্যাপা সামলাতে পারবেন না। তুই তোর পেপারস দেখাসনি? বলেছিলাম, তা উনি বললেন যে এর জেনুইনিটি কি। অদ্ভুত, তাই না? একটা ভাইরাস আমাদের মধ্যেকার পারস্পরিক বন্ধন, বিশ্বাস, সম্পর্ককে এক লহমায় একটা জটিল অবিশ্বাসের দিকে ঠেলে দিয়েছে। কেউ কাউকে সহ্য করতে পারছে না, এমনকি কাছাকাছি বসাও যেন কেমন অপরাধ হয়ে উঠেছে।
সবাই ভাবছে সে বাদে অন্য সবাই ভাইরাসে আক্রান্ত। সাবধানতার নামে কি ভয়ঙ্কর ছুতমার্গে বিচরণ। সেটা ঠিক, কিন্তু তোর হঠাৎ আমার এখানে আসার কথা মনে হলো কেন? আমি এখানে আছি না নেই তার উপরে কোনো ফোন না করে? কাল সারা রাত ভেবে বুঝলাম মানুষ জীবনে শুধু আশ্রয় খোঁজে, অন্য কিচ্ছু নয়। আমি যতবার আশ্রয় শব্দটা ভেবেছি বারে বারে তোর মুখ ভেসে এসেছে। বাবা মায়েরা এখানেই ভুল করে। তোর মতো ডাকাবুকো রাস্তায় মারপিট করা ছেলে যে আমার আশ্রয় হতে পারে, আমার বাবা তোকে এত দেখার পরে কখনো ভাবেনি। প্রেম আর আশ্রয় যে একই মুদ্রার দুদিক আমরা কেউ ভাবি না, কিন্তু আমার মনে হতো। কাউকে বলিনি বাবার ইচ্ছের কথা ভেবে, এমনকি তোকেও না। কিন্তু সারা রাত জানি, সারা রাত শুধু তোর মুখই ভেসে আসছিল বারবার। বুঝেছি, চল আগে ব্রেকফাস্ট করি, খেয়ে তুই ঘুমো, অনেকদিন ঘুমোসনি। হ্যাঁ রে, খাইও নি কতদিন ভালো করে, একটু ঘি ভাত খাওয়াবি? তার আগে দাঁড়া, আয় আমার কাছে। আমি যে পুরুষ সেই টেস্টটা আগে দিয়ে নেই। রেগ দ্রুত টুপুরকে নিজের বুকে টেনে নিয়ে ঠোঁট নামালো ওর ঠোঁটে। খোলা বেলকনিতে সে আশ্লেষে ডুবে গেল টুপুরের মধ্যে। ডুবে যেতে যেতে টুপুর অনুভব করলো যে এই নিমজ্জন এক পরম আশ্রয় যা তাকে দিল করোনা। দিনের প্রথম রোদ্দুরের আলো পড়ল দুজনের মুখে।